লাস্ট এপিসোডে আমরা লর্ড ঝাউ আর শাইয়ানের মধ্যে ফাইট দেখেছিলাম, আর সেই ফাইটের মধ্যে শাইয়ান সায়েন্স ইউজ করে খুব সহজেই তাকে হারিয়ে দেয়। এরপর সে সেখানে তাকে কিছুক্ষণ টর্চার করে লর্ড জাওহাংয়ের আসার অপেক্ষা করতে শুরু করে দেয়। এই এপিসোডের শুরুতে আমরা লর্ড জাওহানকে অনেকগুলো সৈন্যের সাথে সেখানে আসতে দেখতে পাই। তখনই তিনি বলে, মিস্টার শাইয়ান বলুন এখানে কি হচ্ছে। এটা শুনে শাইয়ান সেখানে এক ইসমাইলের সাথে বলে, লর্ড জাওহান এখানে আর তাকে নিয়ে টেনশন করার কোনো দরকার নেই, কারণ আমি তাকে আগেই হ্যান্ডেল করে নিয়েছি। দেখুন সে এখানেই পড়ে আছে। তখনই সেখানে সেই গার্ডরা তাকে চেক করে বলে যে এই সময় তার বডির সবগুলো জয়েন্ট কেটে গেছে, আর এরই সাথে তার মেরাডিয়ানও ডিস্ট্রয় হয়ে গেছে, যার জন্য এখন আর সে কোনো কাল্টিভেটর না, আর উপর থেকে সে আর কখনোই নিজে থেকে মুভমেন্ট করতে পারবে না। এইসব শুনে লর্ড জাওহান সেখানে জোরে জোরে হাসতে শুরু করে আর বলে, হ্যাঁ আমি মিস্টার শাইয়ানের কাছে যেমনটা আশা করেছিলাম, তিনি এখানে একাই এত পাওয়ারফুল এক বাস্টার্ডকে হারিয়ে দিয়েছে, কিন্তু সে ওনার বডিতে একটা স্ক্র্যাচও ফেলতে পারেনি। হ্যাঁ, মোকিন সেক্টর ইস্টারের কাছে আমরা এটাই আশা করেছিলাম। মিস্টার শাইয়ান, আজ এখানে আপনি যেই কাজটা করেছেন তার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ, কারণ যদি আপনি আজ এখানে না থাকতেন তাহলে না জানে কি হয়ে যেত। সত্যি আমি এখন আর বলে বোঝাতে পারছি না যে আপনাকে আমি কি করে ধন্যবাদ জানাবো। এইসব শুনে শাইয়ান বলে, সত্যি আপনি এখন আমার একটু বেশি তারিফ করছেন, কারণ আমি অতটাও ইমপ্রেসিভ না। এটা বলে সে সেখানে ভাবছিল, ওনার কথায় তো মনে হচ্ছে যে উনি এক কথার মানুষ, তাই তিনি এখানে আমায় কোনো ধরনের প্রবলেমে জড়াবেন না। তখনই লর্ড জাওহান বলে, আপনি এখানে তাকে হারিয়ে দুই দিক থেকেই বেঁচে গেছেন। একটা হলো এই বাস্টার্ডের হাত থেকে, আর দ্বিতীয়টা হলো ইম্পেরিয়াল কোডের হাত থেকে। তাই আমি ওয়াদা করছি, ফিউচারে যদি আপনার ফ্যামিলির উপর কোনো ধরনের কোনো প্রবলেম আসে তাহলে নিশ্চয়ই সেই প্রবলেম সলভের জন্য আমি এগিয়ে যাব, আর আপনার এই বিষয়ে টেনশন করার কোনো দরকার নেই। আপনি এখানে যেই কাজটা করেছেন সেই কাজের রিপোর্টও আমি ইম্পেরিয়াল কোডে দেব, এতে করে আপনার মর্যাদা আরো অনেক বেশি বেড়ে যাবে। এইসব শুনে শাইয়ান বলে, সত্য বলতে কি এই বাস্টার্ড অনেক বেশি স্ট্রং ছিল, তাকে হারানোর জন্য আমায় অনেকগুলো মুভ ইউজ করতে হয়েছে, যার জন্য এখনো আমার দুই হাত ব্যথা করছে, কিন্তু এটা কোনো বড় বিষয় না, কারণ আমি এই দেশেরই একজন নাগরিক হিসেবে এটা তো আমার দায়িত্ব যে এই ধরনের বাস্টারদেরকে দেশের ভেতর থেকে উজাড় করে ফেলা। শুধু এরই জন্য এখানে আমি তার সাথে লড়াই করেছি, নয়তো আমার কারোর সাথেই কোনো ধরনের লড়াই করার কোনো ইচ্ছে নেই। এইসব শুনে ঝাউ নিচে পড়ে পড়েই শাইয়ানের উপর রেগে যায়, কিন্তু সে সেখানে কিছুই করতে পারে না। তখনই সেখানে লর্ড জাওহান হাসতে হাসতে বলে, সত্যি এখানে আপনি তাকে হারিয়ে অনেক বড় একটা অ্যাচিভমেন্ট অ্যাচিভ করে ফেলেছেন, কারণ তার ক্রাইম কোনো ছোটখাটো ক্রাইম ছিল না। সে একে তো অনেকগুলো অন্যায় করেছে, আর উপর থেকে আমার উপর অ্যাটাক করে দেশদ্রোহীর খেতাব অর্জন করে ফেলেছিল। তাই আমি এই সম্পর্কে তো নিশ্চয়ই হায়ার আপদেরকে বলবো, আর আজ এখানে যেই ঘটনাটা ঘটেছে সেই ঘটনাটা আমি সব সময় আমার বন্ধুদেরকে শোনাবো, এতে করে আমি আপনাকে তাদের মধ্যে অনেক বেশি পপুলার করে তুলবো। এইসব শুনে শাইয়ান বলে, না না, এত কিছু করার কোনো দরকার নেই, কিন্তু আমি তার সাথে লড়াইয়ের মধ্যেই একটা জিনিস নোটিস করেছি, যে সে তার ব্যাকইয়ার্ডে আজ পর্যন্ত যতগুলো ক্রাইম করেছে আর সেই ক্রাইমগুলো থেকে সে যত অর্থ উপার্জন করেছে সেই সবগুলোই সে সেই ব্যাকইয়ার্ডের মধ্যেই এক জায়গায় পুঁতে রেখেছে। তাই আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট, যে আজ পর্যন্ত এই বাস্টার্ড ক্রাইমের সাহায্যে যত টাকা উপার্জন করেছে সেই সব টাকাই আপনারা সিল করে নেবেন, কোথাও যেন একটা পায়ও ছুটে না যায়। এইসব শুনে লর্ড জাওহান বলে, মিস্টার শাইয়ান, আপনাকে এই বিষয়ে টেনশন করার কোনো দরকার নেই, আর এখানে আপনাকে এই ইনফরমেশনটা দেওয়ার জন্য ধন্যবাদ। তাই আপনাকে এখন আর এই বিষয়ে টেনশন করতে হবে না, আর আমরা এটা মেক শিওর করব যে সে আজ পর্যন্ত যতগুলো ব্ল্যাক মানি জমিয়েছে সেই সবগুলোই আমরা সিল করে নেব, আর তাকে একেবারে কাঙ্গাল করে ফেলবো। এইসব শুনে লর্ড ঝাং নিচে পড়ে পড়েই সেখানে শাইয়ানের উপর অনেক বেশি রেগে যায় আর বলে, ইউ মনস্টার। তখনই সেখানের কিছু গার্ড রিপোর্ট করে যে আমরা সেই ডিস্ট্রাকশনের মধ্যে যখন তালাশি নিয়েছি তখন আমরা সেখানে একটা ডেড বডি পেয়েছি। তাকে দেখে তো মনে হচ্ছিল যে ছাদ ভেঙে নিচে পড়ার কারণেই সে সেই ধ্বংসাবশেষের নিচেই চাপা পড়ে মরে গেছে। এটা শুনে লর্ড জাওহান বলে, ও এই কথা, সত্যি এটা তো ভালোই হয়েছে, কারণ তার ছেলেও কোনো ভালো পার্সন ছিল না,
সে তার বাবার নাম ইউজ করেই আজ পর্যন্ত এতগুলো ক্রাইম করে এসেছে, কিন্তু এর বদলে কেউ তাকে কোনো ধরনের শাস্তি দেওয়ার সাহস পায়নি। কিন্তু আজ এখানে তার বাবার একটা ভুলের কারণেই সে এই ধ্বংসাবশেষের নিচে পড়েই মরে গেছে। আর এটা এই জন্য ভালো হয়েছে কারণ সে যদি বেঁচে যেত তাহলে সে তার বাবার জায়গা নিয়ে নিত, আর এত সময় যেসব ক্রাইম করে এসেছে সেগুলো আবার কন্টিনিউ চালিয়ে যেত। আর সব থেকে মজার বিষয় তো এটা যে তাকে যেই পার্সন মেরেছে সে আর কেউ না, তার বাবা নিজেই। কারণ সে এখানে নিজের সেই অ্যাটাকের উপর এতটাই কনফিডেন্স ছিল যে সে তার অপোনেন্ট ছাড়া আর কোনো দিকেই লক্ষ্য রাখেনি, যার জন্য তার অ্যাটাকেই এই হল ভেঙে তার ছেলের উপর পড়েছে আর তার ছেলে এখানেই মরে গেছে। এইসব শুনে লর্ড ঝাউ সেখানে অনেক বেশি শক হয়ে যায়, আর এত বড় এক শকের কারণে তার মুখ থেকে রক্ত বের হয়ে যায় আর সে সেখানেই স্ট্রোক করে। এইসব দেখে শাইয়ান বলে তাকে দেখে তো মনে হচ্ছে যে সে এখানে এত বড় একটা সাদমা সহ্য করতে পারেনি, যার জন্য তার ব্লাড ফ্লো অনেক বেশি বেড়ে গেছে আর এরই সাথে সে এখানে স্ট্রোক করেছে। এইসব শুনে লর্ড ঝাউহান বলে যত যাই হোক, যদি সে এখানে স্ট্রোকও করে থাকে না কেন তাকে তো তার শাস্তি পেতেই হবে। এটা বলেই তিনি সেখানের গার্ডদেরকে বলে যে তাকে এখান থেকে দূরে নিয়ে যাও আর এটা চেক করো যে এখনো কি সে শ্বাস নিচ্ছে কি নিচ্ছে না। যদি সে এখনো বেঁচে থাকে তাহলে তাকে তার পাপের প্রায়শ্চিত্ত তো করতেই হবে, আর এরকমটা শুধু সে জেলে থেকেই করতে পারবে। এইসব শুনে শাইয়ান বলে হ্যাঁ আপনি ঠিক বলেছেন, কারণ তার মাইন্ডসেট দেখেই বোঝা যায় যে সে কোনো ভালো পারসন না, আর সে কখনোই কোনো ভালো কাজের সাথে জড়িত থাকতে পারে না। এরই জন্য তো সে কোনো কিছুর পরোয়া না করেই তার হায়ার অফিসের উপর অ্যাটাক করে দিয়েছিল, তাই সে তো এতটুকু শাস্তি ডিজার্ভ করে। তখনই সে লর্ড ঝাউকে বলে সত্য বলতে কি আমি অনেক সময় ধরেই ইম্পেরিয়াল কোডের মার্শাল আর্টের নাম শুনে এসেছি, যার জন্য আমারও সেই মার্শাল আর্ট শেখার খুব ইচ্ছে। লর্ড ঝাউহান, আমি কি আপনার কাছ থেকে ইম্পেরিয়াল কোডের কোনো মার্শাল আর্ট শিখতে পারবো? যদি এরকম কোনো স্কোপ থেকে থাকে তাহলে আমি এটা শেখার চেষ্টা করব। মিস্টার শাইয়ান, আমার মনে হয় আপনি এই সম্পর্কে কিছুই জানেন না। ইম্পেরিয়াল কোডের মার্শাল আর্ট এটা তাদের অনেক ইম্পর্টেন্ট একটা ভিত্তি, আর এই মার্শাল আর্ট শেখাটাও অনেক বেশি কঠিন। আর উপর থেকে সেই পার্সনরাই শুধু এই মার্শাল আর্টের প্র্যাকটিস করতে পারে যারা ইম্পেরিয়াল কোডের মধ্যে কোনো বড় পোস্টে অথবা অফিসার পোস্টে আছে। তাই ইম্পেরিয়াল কোডের মার্শাল আর্ট শেখার জন্য আপনাকেও ইম্পেরিয়াল কোডে জয়েন হয়ে একটা বড় পোস্ট অ্যাচিভ করতে হবে। এইসব শুনে শাইয়ান সেখানে অনেক বেশি শক হয়ে বলে লর্ড জাউহান, আপনি কি সত্য বলছেন? যদি এরকমটাই হয়ে থাকে তাহলে প্লিজ আপনি কি আমাকে এরকম কোনো পোস্টে ঢুকিয়ে দিতে পারবেন যেই পোস্টে ঢোকার পর আমি ইম্পেরিয়াল কোডের মার্শাল আর্টের প্র্যাকটিস করতে পারবো? হঠাৎ করে তার এরকম রিয়েকশন আর এই অ্যান্সার শুনে লর্ড জাউহান অনেক বেশি শক হয়ে যায় আর তিনি বলে কি তুমি কি সত্য বলছো? মিস্টার শাইয়ান, সত্যি আপনার এই অ্যান্সার শুনে আমি অনেক বেশি অবাক হয়েছি, আর আমি একটা জিনিস বুঝতে পেরেছি যে আপনি এখনো এই ওয়ার্ল্ড সম্পর্কে তেমন কিছুই জানেন না। কারণ ইম্পেরিয়াল কোডে জয়েন হওয়ার জন্য কিছু রুলস আর রেগুলেশন আছে, সেগুলো একটা পার্সনকে ফলো করতেই হবে। আর সেই রুলস গুলোর মধ্যে সব থেকে বড় রুলস হলো আপনাকে এক হয়তো ইন্ডিভিজুয়ালি কাল্টিভেটর হতে হবে অথবা আপনি কোনো সেক্টে থাকতে পারবেন না। কিন্তু এরপরও যদি আপনি কোনো সেক্টের হয়ে ইম্পেরিয়াল কোডের মধ্যে ঢোকার চেষ্টা করেন তাহলে আপনাকে সেই সেক্টের ট্রেটার বলে দাবি করা হবে, আর আপনি পুরো সেই সেক্টেরই একটা এনিমি হয়ে যাবেন। আমার মনে হয় আপনি আমার কথা বুঝতে পেরেছেন যে ইম্পেরিয়াল কোডের মেম্বার হতে হলে আপনাকে আপনার সেক্ট ছাড়তে হবে, আর আমার মনে হয় না আপনি আপনার সেক্ট ছেড়ে ইম্পেরিয়াল কোডে জয়েন হতে চাইবেন। এইসব শুনে শাইয়ান বলে ও এই কথা আমি বুঝতে পেরেছি, আপনি এখানে কি বোঝাতে চাচ্ছেন, তাই আমার মনে হয় না আমি এরকম কিছুই করতে পারবো। এটা বলে সে এখানে ভাবছিল হ্যাঁ আমিও ঠিক এরকমটাই ভেবেছিলাম, আর এটা মেক শিওর হওয়ার জন্যই ওনাকে এই সম্পর্কে জিজ্ঞেস করেছি। এটা ভেবেই সে বলে যদি এরকমটাই হয়ে থাকে তাহলে লর্ড জাউহান আপনার আমার কাজিন সম্পর্কে কেমন ধারণা? সে যেমন মেধাবী তেমনই সুন্দর, আর এরই সাথে তার কাছে অনেক ভালো ট্যালেন্ট আছে, তাই আমার মতে আপনি তাকে ইম্পেরিয়াল কোডের কোনো এক ভালো পোস্টে বসাতে পারবেন, তাই না? এটা শুনে লর্ড জাউহান বলে হ্যাঁ তুমি ঠিক বলেছো, তার সম্পর্কে আমি অনেক শুনেছি, আর সে তো জেড ট্রি নামের এক নিকনেমও পেয়েছে, কিন্তু এই সময় তার অবস্থা সত্যিই অনেক খারাপ হয়ে আছে। কিন্তু আমি এটা বলছি না যে তাকে আমি নেব না,
আমি তাকে নিশ্চয়ই নেব, কিন্তু এর জন্য তাকে সুস্থ হতে হবে। যদি সে পুরোপুরি সুস্থ হয়ে যায় তাহলে নিশ্চয়ই আমি তাকে ইম্পেরিয়াল কোর্টের একটা ভালো পোস্টে ঢুকিয়ে দেব। এইসব শুনে সাইয়ান সেখানে তাকে পাম দিতে শুরু করে আর বলে, লর্ড ঝাওহান, আমি জানতাম আপনি অনেক ভালো একজন পার্সন, কিন্তু আমি এটাও জানি যে আজ আমি যেই বাস্টার্ডকে হারিয়েছি তার নামে অনেক জমি জমা আছে, আর নিশ্চয়ই আপনি সেই জমি জমার অনেকটাই হাতিয়ে নেবেন। তাই কেমন হয় যদি আপনি সেই জমি জমার কিছুটা অংশ আমাকে বিক্রি করে দিন? এইসব শুনে লর্ড ঝাওহান বলে, সাইয়ান, সত্যি এখন তোমার একটু বেশি হয়ে যাচ্ছে। আমার তো মনে হচ্ছে যে তুমি এখানে তোমার লাইন ক্রস করে ফেলছো, কারণ আমি তো আগেই তোমার কাজিনের ইম্পেরিয়াল কোর্টের একটা পোস্টের জন্য কথা দিয়ে দিয়েছি। এটা শুনে সাইয়ান সেখানে অ্যাক্টিং করতে শুরু করে আর বলে, লর্ড ঝাওহান, আপনি এসব কি বলছেন? আমি তো এখানে শুধু আমার ন্যায্য অধিকারই চাচ্ছি, কারণ এখানে এই বাস্টার্ড আমাদের উপর অনেক জুলুম করেছে, আর এই জুলুমের শিকার যদিও আমি হইনি, আমার কাজিন হয়েছে। তাই আমি ভেবেছিলাম যে এখান থেকে যদি কিছু পেয়ে যাই তাহলে এতে আমাদের জন্যই ভালো হবে। তাই আমার মনে হয় না আমি এখানে অনেক বেশি কিছু চেয়ে ফেলেছি। এইসব বলেই সে এখানে নিজের হাত ডলতে শুরু করে আর বলে, সত্য বলতে কি, সেই বাস্টার্ডের সাথে লড়াই করে এখনো আমার দুটো হাতই অনেক ব্যথা করছে। এইসব শুনে লর্ড ঝাও সেখানে হার মেনে নেয় আর বলে, ঠিক আছে, তোমার এখানে আর এত নাটক করতে হবে না, আমি এখানে তোমার জন্য একটা ব্যবস্থা করছি। লর্ড ঝাওয়ের নামে এত সময়ে হাজার হাজার মিউ জমি রেজিস্ট্রি করা আছে, তাই আমি তোমাকে সেখান থেকে কিছু জমি বিক্রি করব, আর প্রতি 1 মিউয়ে তোমাকে 10 ইয়ান দিতে হবে। তাহলে বলো, তুমি কি এই ডিলে রাজি আছো? এটা শুনে সাইয়ান বলে, হ্যাঁ, আমি এর জন্য রাজি আছি। তাই প্লিজ এখন আমি আপনার কাছে অনুমতি চাচ্ছি। এখন এখান থেকে আমায় দ্রুত আমার কাজিনের কাছে যেতে হবে, কারণ সে এখানে অনেক সময় আমার জন্য অপেক্ষা করেছে। তখনই লর্ড ঝাওহান বলে, প্লিজ একটু দাঁড়াও। এটা শুনে সাইয়ানও সেখানে একটু শক হয়ে বলে, কি? তখনই লর্ড ঝাওহান সেখানে একটু ব্লাশ করতে করতে বলে, মিস্টার সাইয়ান, তুমি কি আমাকে এটা বলতে পারবে যে তোমাদের ফার্স্ট গ্র্যান্ড এল্ডারকে আমার কথা কখনোই তোমাদের সামনে উল্লেখ করেছে? তাকে এভাবে ব্লাশ করতে দেখে আর এই কথা শুনে সাইয়ান সেখানে অনেক বেশি শক হয়ে যায় আর বলে, কি? আপনি কি বললেন? এর মানে কি আপনি এখানে এটা বলতে চাচ্ছেন যে আপনার মনে ফার্স্ট গ্র্যান্ড এল্ডারকে নিয়ে কোনো ধরনের আক্রোশ আছে? এটা শুনে তিনি সেখানে একটু রেগে যায় আর বলে, তুমি এইসব কি আলতু ফালতু কথা বলছো? সত্যি আমি তোমার এই খারাপ মুখ থেকে এরকম কথাই আশা করেছিলাম। আমার ওনার প্রতি কোনো ধরনের কোনো আক্রোশ নেই। আমি তো ওনাকে এক লিডার রূপে সত্যি অনেক বেশি রেসপেক্ট করি। এইসব শুনে সাইয়ান সেখানে এক ফানি ফেস বানিয়ে বলে, ও এখন আমি বুঝতে পেরেছি যে আপনার টেস্ট সত্যিই অনেক ভিন্ন। তখনই সেখানে লর্ড ঝাওহান আবার ব্লাশ করতে শুরু করে আর বলে, তুমি কি জানো, তিনি প্রথমে আমাদের হান ডাইনেস্টির 5 বিউটির মধ্যে একজন ছিল, আর তিনি শুধু সেই র্যাঙ্কের মধ্যেই একজন ছিল না, তিনি সেই র্যাঙ্কের টপ 1-এ ছিল। সেই সময় ওনার সৌন্দর্যের কেউ কখনোই তুলনা করতে পারতো না। তিনি এতটাই সুন্দর ছিল যে এই সময় 5 বিউটির মধ্যে যারা আছে তারাও তার সামনে কিছুই না, কিন্তু তিনি শুধু ওনার কাল্টিভেশনের জন্যই ওনার সৌন্দর্যকে ত্যাগ করে দিয়েছে। সত্যি এটা অনেক বড় এক স্যাক্রিফাইস ছিল, কিন্তু এর পরও এখনো তিনি কারোর থেকে কোনো দিক দিয়ে কম না। সেই সময় ওনাকে আমাদের পুরো ডাইনাস্টির মানুষ রাতের আধারের উজ্জ্বল চাঁদের সাথে তুলনা করত। তিনি সত্যিই সৌন্দর্যের দিক দিয়ে অতুলনীয় ছিল। এইসব শুনে সাইয়ান ভাবছিল, আমি জানি না যে আপনি কি এখানে সত্য বলছেন কি বলছেন না, কিন্তু আপনার কথায় আমি এতটুকু তো বুঝতে পেরেছি যে তিনি যখন ইয়াং ছিলেন তখন সত্যি তিনি অনেক বেশি বিউটিফুল ছিলেন, কিন্তু আমার মনে হয় না তিনি আপনার কথা কখনোই ভেবেছেন অথবা কারোর সামনে কখনোই বলেছেন। কারণ যদি সত্যি তিনি পাস্টে আপনার কথা মতোই হয়ে থাকেন তাহলে নিশ্চয়ই আপনিও শুধুমাত্রই তার একটা ফ্যান ছাড়া আর কিছুই না। আর ওনাদের মতো সেলিব্রিটিদের কাছে ফ্যানদেরকে গোনার কোনো সময় নেই। যদিও এই কথাটা একটু তেতো, কিন্তু এটাই সত্য। তাদের এইসব কনভারসেশনের পর লর্ড ঝাওহান বলে, ঠিক আছে, তুমি এখানে আমায় অনেক সময় দিয়ে দিয়েছো, তাই আমার মনে হয় এখন তোমায় দ্রুত তোমার কাজিনের কাছে যাওয়া দরকার, কারণ এই সময় তার পাশে কাউকে না কাউকে তো থাকতেই হবে। এইসব বলেই তাদেরকে এক ক্যারেজে চড়িয়ে সেখান থেকে রওনা করে দেয়।
আর এর কিছু সময় পরই আমরা দেখতে পাই সেই গ্যারেজের ভেতর সাইয়ানের কাজিনের এই অবস্থা দেখে কিউনার বলে, সত্যি সেই বাস্টার্ডরা ওনার অনেক খারাপ অবস্থা করেছে, কিন্তু কোনো সমস্যা নেই, কারণ ওনার ভাগ্য অনেক ভালো, কারণ এখানে ওনাকে ট্রিট করার জন্য আমার মাস্টার আছে, আর তিনি ওনাকে খুব সহজেই ঠিক করে ফেলতে পারবেন। এই সব শুনে সাইয়ান বলে, হ্যাঁ তুমি ঠিক বলেছ, কিন্তু সত্যি তার সাথে অনেক খারাপ হয়েছে, কারণ সেই বাস্টার্ডগুলো তো তার হাত পার সাথে তার চেহারাও নষ্ট করে দিয়েছে, এর জন্য এখানে তার চেহারা চেনাও যাচ্ছে না। এইসব বলতে বলতেই সে এখানে তার ফিঙ্গার অফ নির্বাণা ইউজ করে তাকে হিল করতে শুরু করে দেয়। তখনই সাইয়ান বলে, সত্যি এটা মানতে হবে যে লর্ড ঝাওহান অনেক বেশি চালাক, কারণ তিনি এই জিনিসটা জানতো যে আমার কাছে অনেক পাওয়ারফুল এক হিলিং অ্যাবিলিটি আছে, যার জন্য তিনি এখানে আমার কাজিনকে ঠিক করার উপর অতটাও জোর দেয়নি। আর এর কিছুক্ষণ পর সাইয়ান তাকে পুরোপুরি হিল করে ফেলে। তখনই তাকে দেখে কিউনার বলে, হেই ঘুমন্ত বিউটি, দ্রুত জেগে ওঠো। আর পাশ থেকে সাইয়ান বলে, সত্যি আমি তো ভেবেছিলাম যখনই আমি সেই বাস্টার্ডের হাত পা আর ম্যারিডিয়ান সবকিছুই ডিস্ট্রয় করে ফেলেছি, তখন তিনি আমার উপর অনেক বেশি রেগে যাবেন আর এরই সাথে সব ব্লেম আমার উপরই চাপিয়ে দেবেন। কিন্তু না, তিনি এরকমটা করেনি, তিনি শুধু আমার কাজিনের ট্রিটমেন্টের দায়িত্ব আমার উপর ছেড়ে দিয়েছে, আর সেই বাস্টার্ডের সাথে কি করতে হবে না করতে হবে সেই সব কিছুই তিনি নিজের হাতে নিয়ে নিয়েছে। এইসব শুনে কিউনার সেখানে মুখ ফুলিয়ে বলে, সত্যি যদি এরকমটাই হয়ে থাকে তাহলে তো তিনি অনেক বড় এক বাস্টার্ড, কারণ তিনি এখানে আপনাকে বোকা বানিয়ে শুধু নিজের জন্য ইউজ করেছে। এটা শুনে সাইয়ান বলে, হ্যাঁ তুমি একদিক দিয়ে ঠিক বলেছ যে তিনি এখানে তাকে হারানোর জন্য আমার ইউজ করেছে, কিন্তু এর মানে এই না যে তিনিই খারাপ, কারণ এই জিনিসটা আমি আগে থেকেই জানতাম, এরই জন্য আমি ওনার জন্য কাজ করেছি, এতে করে তো আমারও অনেক ফায়দা হয়েছে, তাই না? এইসব শুনে কিউনার সেখানে আরো অনেক বেশি রেগে বলে, যত যাই হোক, যখনই আমার এই কথাটা মাথায় আসে যে তিনি আপনাকে শুধু এখানে ইউজ করেছে, তখনই আমার অনেক বেশি রাগ হয়। তাই আমি ওয়াদা করছি যখন আমি অনেক বেশি স্ট্রং হয়ে যাব তখন আমি নিশ্চয়ই তাকে শিক্ষা দেব। এইসব শুনে সাইয়ান বলে, না না, তোমার এই বিষয়ে এত বেশি টেনশন করতে হবে না, কারণ যখন তুমি অনেক বেশি স্ট্রং হয়ে যাবে তখন নিশ্চয়ই সে ইনার ট্রায়ালে পৌঁছে যাবে। তাই তুমি কাউকে শিক্ষা দেওয়ার জন্য না, নিজেকে প্রোটেক্ট করার জন্য স্ট্রং হওয়ার চেষ্টা করো, এটাই তোমার জন্য ভালো হবে। আর এর কিছু সময় পরই আমরা দেখতে পাই সাইয়ানের কাজিনের জ্ঞান ফিরে আসে, আর এরই সাথে সে বলে, ও সাইয়ান তুমি এখানে। তাকে জাগতে দেখে সাইয়ান বলে, ও তাহলে ফাইনালি তোমার জ্ঞান ফিরে এসেছে। কিন্তু সে সেখানে নিজের চোখে বিশ্বাস করতে পারছিল না, যার জন্য সে সেখানে কাঁদতে কাঁদতে বলে, সত্যি শেষ সময়ে আমার চোখের সামনে আমার কাজিনের ফেস ভেসে উঠেছে, যদিও আমি এর জন্য অনেক বেশি খুশি, কিন্তু আমি তার থেকেও বেশি শিউ শিউকে পছন্দ করি, তাই আমি শেষ সময়ে তার সাথে শিউ শিউয়ের চেহারাও দেখতে চাই, কিন্তু আমি জানি না এই সময় তার চেহারা আমার চোখের সামনে কেন ভাসছে না। এটা বলেই সে সেখানে জোরে জোরে কাঁদতে শুরু করে। এইসব দেখে সাইয়ান আর কিউনার তারা দুজনই অনেক বেশি শক হয়ে যায়। আর এর পরের মোমেন্টেই সাইয়ান পা দিয়ে তার কাজিনের গালে ঠেলতে শুরু করে আর বলে, হেই তুমি যদি এখন এখানে জেগে থাকো তাহলে জাহান্নাম থেকে বের হয়ে বাস্তবতায় চলে আসো, কারণ তুমি কি এটা জানো যে তুমি এখানে এই গ্যারেজের কত জায়গা দখল করে রেখেছো? তোমার জন্য আমি আমার পা ঠিক করে নাড়াতেও পারছি না। এইসব শুনে সেও সেখানে অনেক বেশি শক হয়ে বলে, কি সত্যি সাইয়ান তুমি এখানে? এর মানে কি আমি এখনো মরিনি? তখনই সাইয়ান তার ফেসে এক লেটার দিয়ে বাড়ি মারে আর বলে, যদি তুমি এখন সুস্থ ফিল করে থাকো তাহলে তোমায় এখান থেকে একাই বাড়ি ফিরে যেতে হবে, আর সেখানে যাওয়ার পরে তুমি এটা জানতে পারবে যে আসলে এখানে কি হয়েছে। আর টেনশন করো না, তারাই তোমাকে এই সম্পর্কে বলবে। এইসব শুনে তার কাজিন সেখানে একটু শক হয়ে বলে, কি এর মানে কি তুমি সেখান থেকে আমাকে বাঁচিয়ে নিয়ে এসেছো? আর তোমার কথা এটা কেন মনে হচ্ছে যে তুমি আবার আমাদের কাছ থেকে দূরে সরে যাচ্ছ? এর মানে কি তুমি আমার বিয়েতে আসবে না? এইসব বলতে বলতেই সে সাইয়ানের দেওয়া সেই লেটারটা ওপেন করে, যেখানে লেখা ছিল যে আমি আমার কাজিনকে বাড়ি পাঠিয়ে দিচ্ছি, আর আমি এখন এখান থেকে একটা ভ্রমণে যাচ্ছি, আর এই ভ্রমণেই আমি র্যানের সাথে দেখা করতে যাব। তখনই সাইয়ান বলে, হ্যাঁ তুমি ঠিক ধরেছ,
যে আমি তোমার বিয়েতে উপস্থিত থাকতে পারবো না, কিন্তু আমার গিফট এই ক্যারেজের মধ্যেই আছে, একটু চেক করে নিও। এইসব বলেই শাইয়ান সেখান থেকে তার রেইনবো এস্কেপ টেকনিক ইউজ করে চলে যায়। আর তার কাজিন সেই ক্যারেজের মধ্যে অনেকগুলো দলিল দেখতে পায়, যেখানে ইম্পেরিয়াল কোডের একটা অ্যাপয়েন্টমেন্ট ছিল আর কিছু জায়গা জমির দলিল ছিল। এইসব দেখে তার কাজিনও সেখানে একটু শক হয়ে যায়। আর যেতে যেতে শাইয়ান বলে, ও আমি তো এই কথাটা ভুলে গেছি যে আমি এই সময় রেনের সাথে দেখা করার জন্য যাচ্ছি, তাই তাকে একটা লেটার লিখতে হবে আর সেই লেটারেই এই জিনিসটা জানাতে হবে যে আমি আসছি, এতে করে সে সেই প্লেসে আমার জন্য অপেক্ষা করবে। এই সব শুনে শাইয়ানের কাজিন বলে, হেই তুমি কি বোকা নাকি? এই ক্যারেজ তো এতক্ষণ একা একাই চলছিল, এর চালক কোথায়? আর এর কিছুক্ষণ পর কিউনার শাইয়ানকে জিজ্ঞেস করে, মাস্টার আমরা কি এভাবেই আপনার বোনের কাছে যাব? এটা শুনে শাইয়ান বলে, হ্যাঁ আমরা এভাবেই তার কাছে যাব। এটা বলে সে সেখানে ভাবছিল, সত্য বলতে কি আমি এখানে এই জন্য এসেছিলাম কারণ আমার এই ওয়ার্ল্ডের শাইয়ানের ফ্যামিলিকে দেখার অনেক ইচ্ছে ছিল। আর এখন যখন আমার তাদের সাথে দেখা হয়ে গেছে আর এখন আমি এটাও জানি যে তারা সবাই ঠিক আছে, তাই সত্যি এখানে আমার অনেক ভালো লাগছে। আর আমি শুনেছি শাওরান এই সময় লুয়াং সিটির মধ্যে আছে, আর সেই সিটির মধ্যে সব থেকে বেশি সুন্দরী মেয়ে আছে। এর মানে সেখানে গেলে আমারই ফায়দা হবে, কারণ এতে করে আমি আমার ফিঙ্গার অফ ফ্লাওয়ার রিসর্ট এই স্কিলটাকেও আরো বেশি লেভেল আপ করতে পারবো। আর এর কিছু সময় পরই আমরা লুয়াং সিটির সিন দেখতে পাই। সত্যি এই সিটি অনেক বেশি সুন্দর ছিল। আর এর পরের সিনেই আমরা সেই সিটির ভিড়ের মধ্যে শাইয়ানকে দেখতে পাই। সে সেখানের আশেপাশের দৃশ্য দেখে বলছিল, সত্যি লুয়াং সিটি সম্পর্কে আমি যেরকমটা শুনেছিলাম, এখানে অনেকগুলো মং আছে আর তারা সবাই কোনো না কোনো ভাবে প্রেয়ার করছে। তখনই তার মনে পড়ে যে যখন সে এখানে এসেছিল তখনই সে কিউনারকে আবার নিজের ভেতরে নিয়ে নিয়েছে, কারণ এটা একটা হোলি প্লেস। আর এই প্লেসের মধ্যে এরকম অনেক মানুষ আছে যারা ভূত তাড়ায় অথবা ভূত দেখতে পারে। এর মানে নিশ্চয়ই সে যদি আমার পাশে এভাবেই ওড়াউড়ি করে তাহলে কেউ না কেউ তো তাকে দেখেই ফেলবে, আর এটাই আমার জন্য অনেক বড় একটা প্রবলেম হয়ে দাঁড়াবে। কিন্তু এখন আর কোনো সমস্যা নেই। এইসব ভেবেই সে বলে, আমি যেই ইগলের সাহায্যে র্যানকে চিঠি পাঠিয়েছিলাম সেই ইগলের স্পিরিট আমার থেকে অনেক বেশি। এর মানে সেই লেটার আমার আগেই তার কাছে চলে এসেছে। তাই এখন আমাকে যত দ্রুত সম্ভব লিয়ান্তাই মন্দিরটা খুঁজে বের করতে হবে। কিন্তু আমি বুঝতে পারছি না সেই মন্দিরটা কোথায়। আমার জানা মতে আমাদের এই ডাইনাস্টির মধ্যে এই মন্দিরটা টপ 3-র মধ্যে আছে। এর মানে তো আমার এখানে তাকে খুঁজে বের করাটা অনেক সহজ হওয়ার কথা ছিল, কিন্তু আমি বুঝতে পারছি না সেই মন্দিরটা কোথায়, কারণ আমি এত সময় এখানে ঘোরার পরও সেই মন্দিরটা খুঁজে পাচ্ছি না। তখনই পেছন থেকে দুজন মেয়ে চলে আসে আর শাইয়ানকে জিজ্ঞেস করে, মিস্টার আপনাকে দেখে তো মনে হচ্ছে যে আপনি এখানের লিয়ান্তাও মন্দির খুঁজছেন। এটা শুনে শাইয়ানও সেখানে একটু খুশি হয়ে যায় আর বলে, হ্যাঁ আপনারা ঠিক বলেছেন, আমি এখানে সেই মন্দিরটাই খুঁজছি। আপনারা কি বলতে পারবেন সেই মন্দিরটা কোথায়? এটা শুনে তারা সেখানে ব্লাশ করতে শুরু করে আর বলে, মিস্টার আপনিও নিশ্চয়ই এই জিনিসটা জানেন যে আজকে বুদ্ধের জন্মদিন। এর জন্য যতগুলো মং আর কাল্টিভেটর আছে তারা সবাই প্রে করার জন্য লিয়ান্তাও মন্দিরে যাবে। তাই প্লিজ মিস্টার আপনি কি আমাদের সাথেই সেই মন্দির পর্যন্ত যাবেন? এটা শুনে শাইয়ানও সেখানে এক ইসমাইলের সাথে বলে, হ্যাঁ অবশ্যই, যদি আপনারা আমাকে সেই মন্দির পর্যন্ত নিয়ে যান তাহলে সত্যি আমি নিজেকে অনেক বেশি ধন্য মনে করব। এইসব শুনে সেই মেয়েরাও সেখানে অনেক বেশি খুশি হয়ে যায় আর এরই সাথে তাকে সেখান থেকে সেই মন্দির দিকে নিয়ে যেতে শুরু করে। আর এর কিছুক্ষণ পর তারা যখন সেই মন্দিরের সামনে চলে আসে তখন শাইয়ান ভাবছিল, আমি শিরান সম্পর্কে যতটুকু জানতাম সেই সবকিছুই আমি অনেক আগেই বের করে ফেলেছি, কারণ সে একে তো অনেক বড় হয়ে গেছে আর উপর থেকে সে যখন ছোট ছিল তখন থেকেই আমি তার চিন্তা ভাবনা সম্পর্কে কিছুই জানি না, তাই বুঝতে পারছি না এখন সে কেমন হবে। আমার এতটুকু তো মনে আছে যে সে যখন ছোট ছিল তখন সে অনেক বেশি চঞ্চল ছিল আর এরই সাথে সে এই বডির আসল ওনারের সাথে যখন ঝগড়া করত তখন সে সবসময় চুপচাপ থাকতো আর তার সব কথায় শুধু এগ্রি হয়ে যেত। তাই আমি সত্যি এই জিনিসটা বুঝতে পারছি না এখন যখন সে অনেক বড় হয়ে গেছে তখন তার বিহেভিয়ার আর রূপ কেমন হয়েছে। এইসব ভাবতে ভাবতেই সে সেই মন্দিরের ভেতর চলে আসে
আর সেখানের সবগুলো মেয়ে তাকে দেখে অনেক বেশি ব্লাশ করতে শুরু করে দেয়। আমি জানি না এই মন্দিরের মানুষরা কি করে এটা ভাবতে পারে যে সে একটা মং হবে, কারণ সে ছোটকালে যতটা চঞ্চল ছিল ততটাই বদমাশ ছিল। তার সামনে যদি কখনো বুদ্ধও চলে আসে তাহলে সে তাকেও এক চর মেরে সেখান থেকে ভাগিয়ে দেবে। তাই আমার মনে হয় না সে কখনোই মং হতে পারবে। সে যখন এই সব কিছু ভাবছিল তখনই পেছন থেকে সেই দুই মেয়ে বলে, মিস্টার, সামনেই সেই ফ্র্যাকশনদের লোকরা আসবে, তাই প্লিজ আপনি কি আমাদের সাথেই সেই প্লেস পর্যন্ত যাবেন? এটা শুনে সাইয়ান বলে, না, এর জন্য সত্যিই আপনাদেরকে ধন্যবাদ, কারণ আপনারাই আমাকে এই পর্যন্ত নিয়ে এসেছেন। কিন্তু আমি এখানে যার সাথে দেখা করতে এসেছি সে আমার জন্য সেখানেই অপেক্ষা করছে। তাই আমার মতে এখনই আমাদের এখান থেকে বিদায় নেওয়ার সময় চলে এসেছে। তার এই কথা শুনে সেই দুই মেয়ে অনেক বেশি খুশি হয়ে যায় আর এরই সাথে বলে, হ্যাঁ হ্যাঁ অবশ্যই, আপনি যেরকমটা ভালো মনে করেন। তখনই সাইয়ান সেখানে তার পুরো এক্সপ্রেশন চেঞ্জ করে ফেলে আর হাসতে হাসতে বলে, র্যান র্যান, তুমি কি গেস করতে পারছো যে এখানে তোমার সাথে দেখা করার জন্য কে এসেছে? এটা শুনে র্যান র্যান পেছনের দিকে ঘুরে বলে, সত্যি কিছু সময় যাবত এখানে অনেক বেশি হইচই হচ্ছিল, তাই আমার মনে হচ্ছিল যে নিশ্চয়ই এখানে কেউ না কেউ তো এসেছে। কিন্তু এটা কে জানতো যে এই সময় এখানে এই হইচইগুলো শুধু আমার হ্যান্ডসাম ভাইয়ের জন্যই হচ্ছিল। সত্যি, তাহলে তুমি ফাইনালি এখানে চলেই এসেছো। তুমি কি জানো তোমার জন্য তোমার বোন নিজের মনের মধ্যেই অনেক সময় ধরেই একটা ফিলিংস দাবিয়ে রেখেছিল? বিগ ব্রাদার, তুমি কি আমার একটা কথা রাখতে পারবে? তুমি তোমার এই সরল মনোভাব একটু কমিয়ে ফেলো, নয়তো তোমাকে সবাই এভাবেই বোকা বানাবে। আর যদি তুমি তোমার এই ফিলিংস কন্ট্রোল করা শিখে ফেলো তাহলে সত্যি তুমি ফিউচারে অনেক বেশি উন্নতি করতে পারবে। তার এসব কথা শুনে সাইয়ান মনে মনে বলে, সত্যি সে এখানে নিজের মনের কথাটা লুকিয়েও রাখতে পারছে না, মুখ ফসকে একটু আদ্রু বের হয়ে যাচ্ছে। আমি নিশ্চিত যে সে এখানে সেই সময় থেকেই আমার জন্য অপেক্ষা করছে যখন তার হাতে আমার চিঠি চলে এসেছিল, কিন্তু সে এটা আমার সামনে প্রকাশ করছে না যাতে করে সে নিজেকে আমার সামনে একটু কঠিন দেখাতে পারে। সাইয়ানের এইসব ভাবনার সাথেই এপিসোড এখানেই শেষ হয়ে যায়। ভিডিওটা শেষ করার আগে আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট আছে, আপনাদের মধ্যে যারা এখন পর্যন্ত এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিন, আর এরই সাথে এই ভিডিওটাতে একটা লাইক করে দিন যাতে করে ইউটিউব এই ভিডিওটাকে নতুন নতুন মানুষের কাছে পৌঁছে দিতে পারে। ধন্যবাদ আপনাদের এই পর্যন্ত দেখার জন্য। তাহলে দেখা হবে এর পরের এপিসোডে।